নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষের কিনুগোয়ালার গলি। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে আমার গল্প শেয়ার করবেন। আজ শোনাব উপন্যাসের দ্বিতীয় পর্ব। যত দূরই হোক, পপলার পার্ক থেকে কিনুগোয়ালার গলি, শহরটা তো এক, যেন একই বাড়ির 5 তলা আর 1 তলা। একজন ভাসছে হাওয়ায়, হাসছে রোদ্দুরে, আর একজন ঘামছে গরমে, কাঁপছে অন্ধকারে, বুঝি এত বড় বাড়িটাকে ঘাড়ে রাখার ভারেও। তাই সৌম্য যখন এসে সম্মুখে দাঁড়ালো, নীলাকেও প্রতি নমস্কার করতে হলো। চিনতে পেরেছ নীলা? পেরেছি, ভয় ছিল আপনি পারবেন না। তারপর এখানে? আমরা তো এদিকেই থাকি সৌম্যদা। ওহো, শুনেছিলাম বটে তোমরা আজকাল এদিকে আছো। কি একটা রাস্তা, যেন নামটা ঠিক মনে পড়ছে না, কি যেন একটা। কিনুগোয়ালার গলি, নীলা পরিষ্কার গলায় উচ্চারণ করলে। ইয়েস। সিগারেট ধরিয়ে সৌম্য বলল, মনে পড়েছে, যাব একদিন তোমাদের ওখানে। মাসিমা কেমন আছেন? মেসোমশাই, তোমার দাদা? কোথা দিয়ে কোথায় যেতে হবে বলে দাও তো একটু। নম্বর কত? 6 F কিনুগোয়ালার গলি। পকেট থেকে ছেঁড়া এক টুকরো কাগজ বের করে সৌম্য ঠিকানাটা লিখে রাখলে। এবার ডিরেকশন দাও তো। নীলা সাধ্যমতো বর্ণনা দিলে। দাঁড়াও, জাস্ট এ মিনিট। 6 নম্বর রুটের বাস টার্মিনাসের পরে মহেশাড্ডি স্ট্রিট, তারপর কি যেন বললে নামটা? গঙ্গাপদ, গন্ধা কি যেন? কুণ্ঠিত হেসে সৌম্য বললে, আমার আবার এদিকে এলে কেমন সব গুলিয়ে যায়। এ কুয়ের এরিয়া, কি নোংরা আর কি সরু আঁকা বাঁকা পথ। পকেটে কম্পাস না থাকলে দিক ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, তারপর? গন্ধাপদ শ্রীমানী স্ট্রিট থেকে কোন দিকে যেতে হবে? স্থির চোখে ওর দিকে তাকিয়ে থেকে নীলা শীতল গলায় বললে, আপনি চীনে যেতে পারবেন না সৌম্যদা, আমি বুঝতে পেরেছি। কি যে বলো, এটুকু পারবো না? আচ্ছা, ঠিকানা তো টুকে রাখলুম, এবার দেখবে একদিন গিয়ে হাজির হয়েছি। দেখাই যাক, নিচু নিষ্প্রভ গলায় নীলা বললে। তারপর তুমি কলেজেই পড়ছো তো? ভালো, খুব ভালো। আচ্ছা, এবারে চলি নীলা। সৌম্য চলে যাবার পর নীলা অন্যমনস্কভাবে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। পায়ের কাছে কি একটা কাগজ হাওয়ায় খসখস করছে, নিচু হয়ে তুলে নিলে। সেই চিরকুটটা, যেটাতে সৌম্য একটু আগেই নীলাদের হাল শাকিন টুকে নিয়েছিল। আলগা কাগজ, উড়ে পড়েছে। পড়তই, আজ না হয় কাল। নীলা আপন মনেই একটু হাসল। অনেকক্ষণ ধরে কাগজটাকে মুঠোর মধ্যে চেপে একটা ঢিল পাকালে। তারপর অনেকটা যেন সামনের ল্যাম্পপোস্টটাকে তাক করে ছুঁড়ে ফেলে দিলে রাস্তায়। মনের ভুলে অসাবধান সৌম্য ঠিকানাটা ফেলেই রেখে গেছে। তা যাক, কাগজটা সঙ্গে থাকলেই কি সৌম্য কোনোদিন ফিরে আসতো? কিংবা কিনুগোয়ালার গলির স্যাঁতস্যাঁতে ঘরের নতুন করে আবিষ্কার করতো নীলাকে? ঘিঞ্জি নোংরা পাড়া। সৌম্য অবশ্য মিষ্টি করে বলেছিল কোয়েন্ট। কে জানে এই কিম্ভূত পটভূমিতে নীলাকেও সৌম্যর কিম্ভূত লেগেছে কিনা। সৌম্যরা যে আর কোনোদিন আসবে না নীলার জানা। না সৌম্য, না মনন, না মনীষ। ওদের পরিচ্ছেদ পপলার পার্কেই শেষ হয়ে গেছে। লাজুক চেহারার যে ছেলেটি পপলার পার্কে ওদের প্রতিবেশী হয়ে এসেছিল কয়েক বছর আগে, সেও তো সৌম্য। সেই সৌম্যই। মফস্বলে জজিয়তি করতেন ওর বাবা। রিটায়ার করার পর কলকাতায় এসে বাড়ি করলেন। একেবারে পাশের বাড়ি। ও পাড়ায় লোক কম। আয়া, খানসামা, বাবুর্চি, দরওয়ান বাদ দিলে বাড়ি পিছু 3-4 জন। আবার বাড়ি মানে অন্তত বিঘে 2। আলাপ হলো। তখন কি বিনয়ী আর তৃণসুনীত ছিল এই সৌম্য। জানতো জজ হোক, ব্যারিস্টার হোক, এ পাড়ায় ওরা আপস্ট্রাটি। এ সমাজে চলতে হলে নীলাদের ছাড়পত্র লাগবেই। কোনোদিন সাহস করেনি
বাড়াবাড়ি করেনি। তবু সৌম্যদের উদ্বাহু আসার কথা কিছু কিছু আঁচ করেছিলেন মা। বিশেষ আপত্তি ছিল না। একটুখানি খুঁতখুঁত ছিল সৌম্য লেখাপড়া শেখেনি। তাতেও হয়তো কিছু এসে যেত না, দুহাত এক হয়ে যেত যদি না। সেই সময় মনন এসে পড়ত। মার বাপের বাড়ির সম্পর্কে কিরকম আত্মীয়, কিন্তু সেইটাই বড় কথা নয়। আসল কথা মনন মার্কিন ফেরত। এক মোটরে মনন পরপর 2 মাস আসেনি নীলাদের বাড়ি। প্রথম প্রথম নীলাদের অবাক লাগত। শেষে জানতে পেরেছিল মনন ডেনভারের একটা অটোমোবিল কোম্পানির এজেন্ট। সেটা প্রাকযুদ্ধ যুগ। মেয়েদের শাড়ির ফ্যাশনের চেয়ে তাড়াতাড়ি পুরুষের মোটরের মডেল বদলাচ্ছে। আজ রাতে যা আধুনিকতম, কাল সকালে তা বাসি। নতুন নতুন মডেল আছে, ট্রায়াল দিতে বেরোয় মনন। নীলাদের তাক লাগে। একবার মননের সঙ্গে আসানসোল পর্যন্ত গিয়েছিল ওরা, মনন, নীলা আর মা। ফেরবার পথে মা যখন গাড়িখানার অনায়াস দ্রুত গতির প্রশংসা করে বললেন, এইটাই তো লেটেস্ট না মনন? মনন ঘাড় না ফিরিয়েই অল্প হেসে জবাব দিলে, কে জানে মাসিমা, কলকাতা ফিরে যেতে যেতে হয়তো দেখব এও পুরনো হয়ে গেছে। লোকে একটা পালকির মতো বিগত যুগের রেলিক হিসেবে দেখছে। বলো কি মনন, এই ঘন্টায়? এতদিন কোনো ক্রমে আশায় বুক বেঁধেছিল সৌম্য। যেদিন শুনল নীলারা আসানসোল গিয়েছিল, সেদিন থেকে যাওয়া আসা একেবারেই কমিয়ে দিলে। কমিয়ে কি ভালো করেছিল? প্রতিযোগিতা ভীরুর নয়। এর চেয়ে সৌম্য পাল্লা দিয়ে একটা স্টিমার ভাড়া করল না কেন? এসে কেন বলল না, চলো রায়গঞ্জ? নীলা কি তখন আর না বলতে পারত? তারপর মননই একদিন কথাটা পারল। আসা যাওয়া আমিও কমিয়ে দেব ভাবছি। কেন? রোজ রোজ আসবার কি মানে হয়? তাতে কি, আপনি তো আত্মীয়, মার মামার। হেসে উঠেছিল মনন। থাক, হিসেব করো না, কুল পাবে না, বড় দূরের সম্পর্ক। আচ্ছা নীলা, গলাটাকে অকস্মাৎ খুব নিচু গাঢ় করে মনন বলেছিল, এটাকে খুব কাছের করেও তো নেওয়া যায়। হয়তো সম্পর্কটা খুব কাছেরই হয়ে যেত এতদিনে, যদি না নীলার ম্যাট্রিক পরীক্ষার জন্য কিছুদিন অপেক্ষা করতে হতো। তারপরে এলো দুর্দৈব। শেয়ার বাজার নাম ছিল অনেক দিন ধরেই। বাবার পাকা চুলের সংখ্যা 1-2 করে বাড়ছিল রোজই। তারপর ব্যাংক ফেল পড়ল। এক রাত্রে বাবার সব চুল সাদা হয়ে গেল। পপলার পার্কের প্রাসাদ যে বাঁধা পড়েছে সেটা জানা গেল আরো কমাস পরে। ফার্নিচার নিলাম হলো, ভবানীপুরের ভাড়াটে বাসায় উঠে আসতে হলো। পপলার পার্ক থেকে চলে আসার দিন ওরা ভবানীপুরের বাসার ঠিকানাটা চেয়ে রেখেছিল। মনন, সৌম্য, মনীষ কথা দিয়েছিল মাঝে মাঝে যাবে। অন্তত মননকে তো আসবার সময় চোখে জল এনে মা বলেছিলেন, তুমি কিন্তু যেও বাবা, বিপদের উপর বিপদ, নইলে 2 হাত কবেই তো এক হয়ে যেত। যাক, সে যতই অসুবিধে হোক, যেভাবে পারি এ অঘ্রাণেই আমি বিয়ের বন্দোবস্ত করব, তুমি যেও। মনন ভিজে নিচু গলায় বলেছিল, যাব বই কি মাসিমা। বলা বাহুল্য, মনন আসেনি। মা একবার খবর পাঠানোর কথা তুলেছিলেন ভবানীপুরে আসবার পর। বাবা কঠিনভাবে বাধা দিয়েছিলেন। বাবা না দিলে নীলা নিজেই দিত। তারপর অঘ্রাণ মাসে শোনা গেল মনন আবার বিলেত পাড়ি দিয়েছে। মোটর নয়, এবার এভিয়েশন এক্সপার্ট হয়ে আসবে। এর আগেই একটা ফ্লাইং ক্লাবের মেম্বার হয়েছিল মনন। নিজে একটা মঠও কিনেছিল। প্রায় দিল্লি বোম্বে পাড়ি জমাতো, পুরী যেত সমুদ্র স্নানে। শুধু কি মনন, পপলার পার্কের সৌরমণ্ডলের কেউ কি এসেছে ভবানীপুরের বাসায়? রেবা মাসি, অচলা পিসি, মল্লিকা, ললিতা, কেউ না। এত আলাপ যাদের সঙ্গে, এত ঘনিষ্ঠতা, আত্মীয়তা, সবাই মনে রইল শুধু নামে, অতীতের খাতায়, এককালের চেনা মাত্র হয়ে। এত পার্টি, এত পিকনিক, এত এক্সকারশন, পপলার পার্ক থেকে একটি আমন্ত্রণের হাতও অগ্রসর হয়ে এলো না। তবু ভালো, ওরই মধ্যে নীলা কলেজে ভর্তি হতে পেরেছিল, অনেক কিছু ভুলতে পেরেছিল পড়াশোনায় মন দিয়ে। বাবা তখনও সামাল দেবার স্বপ্ন দেখছেন, কিন্তু শাহপুরের গুদমেও যখন আগুন লাগলো তখন প্রায় ভেঙে পড়লেন। পাকা চুলও ঝরতে লাগলো 1-2 করে, টাক দেখা দিল। গুদাম ইনশিওর করা ছিল, কিছু টাকা পাওয়া গেল। ওরা চলে এলো বউবাজারে।
ভবানীপুরের বাড়িটাও ছোট ছিল, লন নেই, রক ছিল, ছোট তবু তো গোটা। বউবাজারের 4খানা ঘর 50 টাকা, গলির মধ্যে, পরিসর কম, তবু ওরই নাম ফ্ল্যাট। তার উপর কিনুবোয়ালার গলি। বাবা বললেন, ছেলে মেয়ের পড়ার খরচ জুগিয়ে ভাড়া টানতে পারবো না, জমানো টাকা এই কটা তো মোটে সম্বল, ফুরোতে কতক্ষণ। এরও উপর ডাক্তারের খরচ ছিল। বউবাজারের বাসায় এসেই মা অসুখে পড়েছিলেন। অল্প অল্প কাশি, শ্বাসকষ্ট, বুকের পাঁজর বেরিয়ে পড়ছে। কিছুদিন যেতে বোঝা গেল হাঁপানি। মা বিছানা নিলেন। শান্তির ঘরের সেই ইন্দ্রজিৎ কবিকে নীলা দেখেছে কয়েকবার। অবশ্য কবিদের সম্পর্কে বিশেষ কোনো কৌতূহল ওর যে কখনো ছিল তাও না, কবিতা সম্পর্কেও না। পাঠ্যপুস্তকে, পত্রিকার পাতার নিচের দিকে মেলানো কিছু ছড়া থাকে বটে, আর পুরস্কার বিতরণী সভায় সেসব আবৃত্তি করে বাহাদুরিও পাওয়া যায়। কিন্তু চর্মচক্ষে একজন কবি নীলাই প্রথম দেখল। এমন পরিপাটি করে ছড়া মেলায় যারা, তারা সামান্য নিজের পোশাকটাও মেলাতে পারে না কেন অবাক লাগে। ভাঁজ ভাঙা পাঞ্জাবির সঙ্গে ময়লা ধুতি, মরি মরি রুচি। শান্তির ঘরে কিছু বাংলা পত্রিকা ছিল, তারই পাতা উল্টাতে উল্টাতে ইন্দ্রজিতের 2-4টে কবিতা নীলার চোখে পড়েছে। শান্তিদি, এই ইন্দ্রজিৎ রায় তো আসেন আপনাদের বাসায়, না? নইলে অমন ছন্ন ছাড়া আর কজন হবে? তুমি বুঝি ওই ছাইভস্য পড়ছো ভাই? ছাইভস্য কিনা কে জানে, নীলা বুঝল না এক বর্ণ। ওদের চেহারা পোশাক যে কেন মিল ছাড়া তার কারণ বোঝা যাচ্ছে একটু একটু। যেমন কবিতা তেমনি তো কবি হবে, কবিতাতেই যেন মিলন আছে কত। কিন্তু ছেলেটা এঁচড়ে পাকা সন্দেহ নাই। যেসব কথা লিখেছে সবটা মিলে কোনো মানে হয় না, যদিও আলাদা আলাদা কথাগুলো তো নীলা জানে। কোনো ভদ্রলোকের কলম থেকে এসব কথা কি বেরোতে পারে? আবার বলা হয় শিক্ষিত, বিএ পাশ করে MA ল পড়া হচ্ছে না ঘোড়ার ডিম, কলকাতার মেসে বসে বাপের টাকা ওড়ানো হচ্ছে। শান্তি হাসে। বলো ভাই বলো, আমি তো বলে বলে হয়রান হয়ে গেলুম। আমাদের কি আমল দেয়? তুমি তো কলেজে পড়ছো, তোমাকে যদি সমীহ করে একটু। আড়ালে যাকে নিয়ে এত, সে হঠাৎ এসে পড়লে কিন্তু কবিতা নিয়ে হাসাহাসি বন্ধ হয়ে যায় দুজনেরই। প্রথম প্রথম নীলা পালাতে চাইত, আজকাল শান্তির পেরাপেরিতে বসতে হয়। কিন্তু মাথা মুন্ডু লেখার জন্য ইন্দ্রজিৎকে ধমকাবে কি? নীলা নিজেই আড়ষ্ট হয়ে ওঠে। মাথা নিচু করে পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে আর চোখে চেয়ে দেখে। ওই একরত্তি মানুষ, এখনো মুখে বয়সের পরিণতির আভাস মাত্রও আসেনি। আরও দাড়ি ফলাবার পৌনপুনিক অসফল প্রয়াসে চিবুকার গণ্ডস্থান ক্ষতবিক্ষত, আবার চেয়েও আছে হাঁ করে। কিন্তু এমন অপাপ শিশু চোখে রাগ করা চলে না। আর তখন থেকে নীলাও যে পাতা উল্টায়নি, ইন্দ্রজিতের কবিতা আছে যে পৃষ্ঠায় সেটাই খুলে রেখেছে চোখের সম্মুখে, সে খেয়াল কি নীলারই আছে? পড়লেন ওটা? প্রশ্নটা লাজুক গলার, চাউনিটা ভীরু। তাড়াতাড়ি মুড়ে রেখে দিয়ে নীলা বললে, হ্যাঁ। কেমন লাগলো? প্রত্যাশা কাঁপা চোখের দিকে তাকিয়ে এতদিন ধরে রিহার্সাল দেওয়া কড়া কড়া মন্তব্যগুলো তলিয়ে গেল। ভালোই তো। কুণ্ঠিত সুরে নীলা বললে, তবে একটু শক্ত, ভালো বুঝিনি। সঙ্গে সঙ্গে উৎসাহ পেয়ে ইন্দ্রজিৎ যে কবিতা বোঝবার নয়, প্রধানত অনুভবে, মস্তিষ্কের নয় হৃদয়ের, এত শক্ত শক্ত কথা বোঝাতে বসবে তা যদি জানা থাকতো তবে নীলা কোনো মন্তব্যই করত না। আর সেই মুহূর্তে শান্তি ও ঘর থেকে না এসে পড়লে ইন্দ্রজিতের কথার তুবড়ি বোধহয় ফুরত না। বক্তৃতা হচ্ছে? টানা টানা চোখে বিচিত্র হেসে শান্তি জিজ্ঞাসা করল। সঙ্গে সঙ্গে মন্ত্র শান্ত হয়ে গেল ইন্দ্রজিৎ। কিছু না, এই একটু বললে কোনো ক্রমে। ফনা মাটিতে নেতিয়ে পড়েছে। শান্তিকে ইন্দ্রজিৎ যে ভয় করে এটুকু বুঝতে কষ্ট হয় না, কিন্তু সে ভয়টুকুও বিচিত্র। অন্ধকারে কালো বেড়াল দেখে চমকে ওঠা ঘর্ম ক্লেদাক্ত ভয় নয়, গভীর রাত্রে নদীর পাড়ে একলা বসে থাকার ভয়। ছমছমে গায়ে কাঁটা দেয়, আবার ভালোও লাগে। অর্থাৎ শুধু ভয় নয়, বিস্ময়ও।
নইলে কায়ে ক্লেশে মেশে থাকার পয়সা বাঁচিয়ে কেউ রাত জেগে জুয়া খেলতে আসে? এ কথা নিশ্চিত জেনেও যে জিতলে সে পয়সা ঘরে যাবে না, একজনের হাতে তুলে দিয়ে ভোর রাতে সরে পড়তে হবে নিঃশব্দে। কোনো কোনো দিন এরই মধ্যে কোথায় কোথায় ঘুরে ঘুরে এসে ঢোকে মনীন্দ্র। খাবারের ঠোঙা শান্তির হাতে তুলে দিয়ে মেজের ওপর ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। বসো নীলা। ইন্দ্রজিৎ কতক্ষণ এসেছ? এই খানিকক্ষণ। আপনার ওটা ঠিক হলো? হাই তোলে মনীন্দ্র। চোখ বুজে বুঝেই জবাব দেয়, না, মোটে 10% রয়্যালটি দিতে চায়, অ্যাডভান্স কিছুই দেবে না, বলে বাজার মন্দা। নতুন লেখা উপন্যাস নিয়ে মনীন্দ্র কিছুদিন ধরে পাবলিশারদের কাছে ঘোরাঘুরি করছে, নীলা জানে। রাজি হননি তো? না, শেষ পর্যন্ত বরং আমাদের সদানন্দকে দেব। ওর বিজ্ঞাপনের খরচ চালানোর মতো টাকা নেই, বই চালাতে পারবে না জানি, কিন্তু আমাকেও ও ফাঁকি দেবে না। ভারতী প্রকাশনী 17% অব্দি উঠেছিল, কিন্তু ওরা বই ফেলে রাখবে বলে ওদের দিতে ভরসা হয় না। নিজেদের প্রেস নেই, অথচ অনেকগুলো বইয়ের কন্ট্রাক্ট করে বসে আছে। তার মধ্যে জলধর পাত্রের গোয়েন্দা নোবেলি 2, গুন্ডা ঋষি সিরিজের বই, বিরাজ দত্তের নাটকও আছে একটা, সেই যেটা রঙ্গপিঠে চলছে। আগে এসব বই, তারপর তো আমার। ফের চোখ বুজে মনীন্দ্র বললে, ভাবছি আমিও গোয়েন্দা কাহিনী লিখতে শুরু করব। বাইরে খুনে দুর্দান্ত, অথচ আসলে পরোপকারের ফল্গু, এরকম একটা আজগবি চরিত্র কল্পনা করতে পারবো না। আর কদিন অপেক্ষা করুন। ইন্দ্রজিৎ হঠাৎ জোর গলায় বলে উঠল, তারপর তুমি আমার বই ছেপে বার করবে, কেমন? চোখ তুলে মনীন্দ্র অল্প একটু হাসল। বাড়ি থেকে কত টাকা আসে তোমার? 30-40? মেসের পাওনা, কলেজের মাইনে, সিগারেট খরচার পরেও বাঁচে কত যে পাবলিশার হবে স্বপ্ন দেখছো? বরং প্লেটে করে খাবার এনেছিল শান্তি, ইন্দ্রজিতের হাতে তুলে দিয়ে বলল, বরং আপনি একটা বিয়ে করুন, পণের টাকায়। মনীন্দ্র উঠে বসল। আশা করি বিয়ে করবে, কিন্তু পণ নেবে না, এরকম কোনো কাঁচা আইডিয়ালিজম তোমার নেই ইন্দ্রজিৎ? কিছুক্ষণ শান্তির মুখের দিকে বোকার মতো তাকিয়ে থাকলো ইন্দ্রজিৎ। তারপর সিঙাড়া ভেঙে মুখে পুড়তে পুড়তে নির্জীব গলায় বলল, বিয়েই করব ভাবছি। খাওয়া দাওয়া সারা হতে ইন্দ্রজিৎ বললে, আসুন মণিদা, একটু তাস খেলা যাক। দুজনে? মনীন্দ্র বললে, জমবে না, তাছাড়া পয়সা নেই। দেশলাইয়ের কাঠি তো আছে, মুচকি হেসে বলল শান্তি। আসুন তবে এমনিই খেলা যাক, ব্রিজ, 4 জন তো আছি। আমি খেলতে জানি না, নীলা বললে। শান্তি বললে, আমার মাথা ধরেছে। তবে চলুন বেরিয়ে আসি, মাথা ধরা সেরে যাবে। তাই চলুন। সঙ্গে সঙ্গে তৈরি হয়ে নিল শান্তি। পর্দার ওপাশ থেকে শাড়ি বদলে মাথা আঁচড়ে এলো। টকটকে লাল পাটটা খোঁপার প্রান্তে রইল শুধু। দেশলাইয়ের কাঠি দিন একটা, হাত বাড়িয়ে বলল ইন্দ্রজিৎকে। একটি কথা না বলে ইন্দ্রজিৎ গোটা বাক্সটাই সমর্পণ করলে শান্তির হাতে। এক হাতে আয়না নিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়ালো শান্তি। সিঁদুরের কৌটো খুলে দেশলাইয়ের কাঠির সাদা দিকটা দিয়ে বড় করে একটা টিপ পড়ল কপালে। তারপর নিষ্পলক ইন্দ্রজিতের দিকে তাকিয়ে বলল, চলুন। মণিদা উঠুন। মনীন্দ্র হাই তুলে বললে, আমার লেখা কিছুটা বাকি আছে ভাই, তোমরা বরং ঘুরে এসো। নীলার দিকে তাকিয়ে শান্তি বলল, আমি এখনই ফিরব, তুমি ওকে এক ফাঁকে বরং 1 পেয়ালা চা করে পাঠিও ভাই। ঠিক আধ ঘন্টা পরেই বৃষ্টি নামল। জানালা খুলে কবিত্ব করবে উপায় কি, ছাঁটে ঘর ভিজে যাবে। হ্যারিকেন জ্বালিয়ে চা করতে বসল নীলা, কিন্তু এর মধ্যে নিচে নিয়ে যাওয়াও সোজা নয়। কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর মাথায় খবরের কাগজ দিয়ে নিচে নেমে এলো। দরজা ভেজানো, মনীন্দ্র লিখছে। কলম রেখে মাথা তুলে বলল, এসো নীলা, চা এনেছ? পেয়ালাটা মনীন্দ্রের সামনে রেখে নীলা বললে, হ্যাঁ। শান্তিদি ফেরেনি? না। বাইরের দিকে তাকিয়ে মনীন্দ্র বলল, যা বৃষ্টি, কোথাও আটকে পড়েছে। বৃষ্টি থামল। মেঘ কেটে একটুখানি জ্যোৎস্নারও আভাস পাওয়া গেল বাইরে। তখনও ভিজে কনকনে হাওয়া বইছে।
ইন্ডিয়ান ইকোনমিক্সের বই সামনে খুলে রেখে ওপরের ঘরে অনেকক্ষণ উৎকণ্ঠ হয়ে বসে রইল নীলা। যদি শান্তিদের ফিরে আসার আওয়াজ পাওয়া যায়। বসে থেকে কখন যেন একসময় হাই উঠল, চোখ জড়িয়ে গেল ঘুমে। হ্যারিকেনের তেল ফুরিয়ে ফিতেটা দপদপ করে জ্বলে উঠল। আলো নিবিয়েও জেগে থাকতে চেষ্টা করল কিছুক্ষণ। ভাবল নিচে পা টিপে টিপে গিয়ে দেখে আসে। কিন্তু এতদিনের গরমের পর আজ প্রথম ঠান্ডা হাওয়া সারা শরীরের উপর যেন ঘুমে স্তূপ নেমেছে। ছাদে জমা জল পাইপ বেয়ে নর্দমায়। অনেকক্ষণ ধরে সেই ঝরঝর শব্দ শুনল। তারপর একসময় সেই শব্দ মাথার অবসন্ন স্নায়ুর ঝিমঝিমের সঙ্গে একাকার হয়ে গেল। আর কিছু শোনা গেল না। শান্তির সঙ্গে দেখা হলো পরদিন সকালে কলতলায়। কাল যে শাড়িটা পরে বেড়াতে গিয়েছিল শান্তি, সেটাই সাবান দিয়ে কাচ্ছে। কাল কখন ফিরেছিলেন শান্তিদি? অনেক রাতে। রাম রাম, কি বৃষ্টি কি বৃষ্টি। কতদূর গিয়েছিলেন? অনেক দূর, ট্রেনে করে ডায়মন্ড হারবারের দিকে। যেই নেমেছি অমনি বৃষ্টিটা শুরু হলো। দেখছো না কি কাদা লেগেছে শাড়িটায়? পাড়াগা মতন। চারধার ওরই মধ্যে অন্ধকার হয়ে এসেছে পোড়ো চালাঘরের মধ্যে 2 ঘন্টা। ভয় করল না? কাকে? মুখ টিপে হেসে শান্তি বললে, ইন্দ্রজিৎকে। নীলা সাপটাপের কথা ভেবেই ভয়ের কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু শান্তি ততক্ষণে বলে চলেছে, কাকে ভয়? ইন্দ্রজিৎকে? ও তো একটা পুঁচকে ছোঁড়া। তাহলেও MA ল পড়ছে, 23-24 বছর বয়স কি আর হয়নি? 23-24? তুমি ভাই হাসালে। বয়স বাড়িয়ে বলা ও ছোঁড়ার স্বভাব। কোথাও আমল পায় না, না পুরুষের আসরে না মেয়ে মহলে। আরো জোর দিয়ে ফিরে সাবান ঘষতে লাগলো শান্তি। শাড়িটাতে কালকে লাগা কাদার চিহ্নটুকুও যেন না থাকে। বললে, ওর আসল বয়স 20-র একদিনও বেশি না। যতই বাড়িয়ে বলুক না কেন, আমি বাজি রাখতে পারি নীলা। ভিজে কাপড় গায়ে জড়িয়ে ঘরে ঢুকতে যাচ্ছিল কাপড় ছাড়বে বলে। নিচের কলতলার অনেক বেআব্রু অসুবিধে, পিছিয়ে আসতে হলো। দরজার ঠিক সম্মুখে মাদুর পেতে বাবা প্রমথ পোদ্দারের সঙ্গে দাবা খেলছেন। বারান্দায় দাঁড়িয়ে গামছা জড়িয়ে জড়িয়ে নিংড়ে ফেলতে হলো। তারপর চেঁচিয়ে বৌদিকে ডাকলো, বৌদি, একটা শুকনো কাপড় দিয়ে যাও ভাই। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল প্রমথ বাবাকে বলছে, কাল নিচের ঘরের লক্ষ্মী ঠাকুরন অনেক রাত অবধি বেরিয়ে ফিরলেন মশাই। তাই নাকি? শিবব্রত মাথা নিচু করে চাল হিসেব করছিলেন, কথাটা খেয়াল করলেন না। প্রমথ আবার বললে, অনেক রাত্রি তখন। ঝড় জলে মোড়ের গ্যাস পোস্টটাও কাত হয়ে পড়েছে। হঠাৎ হাঁটু জল ভেঙে লোক চলার ছপ ছপ শব্দ শুনতে পেলুম। এত রাত্রে আবার কি? তাকিয়ে দেখি আমাদের এই নিচের তলার মা লক্ষ্মী। কি বলবো মশাই, ভিজে শাড়ি গায়ে লেপটে রয়েছে, হাতে স্যান্ডেল, পায়ের আধা আধি পর্যন্ত কাপড় তুলে। চাল দিন পোদ্দার মশাই। শিবব্রতবাবু মাথা নিচু করেই তাড়া দিলেন। চাল আবার দেব কি, সে আমি ভেবেই রেখেছি। এই ঘোড়ার চালেই তো আপনি মাত, লক্ষ্য করেননি? দাবা বড়ে থলে পুড়তে পুড়তে প্রমথ বললে, আসুন একদিন পাশা খেলা যাক, আরো জমজমাট। পাশা? শিবব্রতবাবু হেসে উঠলেন। যা খেলে যুধিষ্ঠির ফতুর হয়ে গিয়েছিলেন। তাতে কি হয়েছে? আপনি তো আর যুধিষ্ঠির নন। আর আপনার ভয়ই বা কি? যুধিষ্ঠির খেলে ফতুর হয়েছিলেন, কিন্তু আপনি তো ফতুর হবার পরই খেলছেন। তারপর যা বলছিলুম, সঙ্গে একটা কম বয়সী ছোঁড়া। দেখি নিচের ঘরের মা লক্ষ্মী। বড় লক্ষ্মী মেয়ে, শিবব্রতবাবু বললেন। লক্ষ্মী লক্ষ্মী, আপন মনেই কথা দুটোর পুনরাবৃত্তি করল প্রমথ। আপন মনেই হাসল। বাবা, নীলার কঠিন গলা শোনা গেল বাইরে থেকে। শুনে যাও তো। শিবব্রতবাবু বেরিয়ে আসতেই চাপা অসহিষ্ণু গলায়, অথচ প্রমথর কানে না যায় এমনভাবে নীলা বলল, ওই ইতর লোকটাকে তুমি তবু প্রশ্রয় দিচ্ছ? কথা বলতে জানে না। অপ্রতিভভাবে শিবব্রতবাবু চুলে হাত বুলিয়ে কৈফিয়তের সুরে বললেন, কি করব মা, আসে যে, দাবাটাও খেলেও ভালো, আর আমাকেও তো একটা কিছু নিয়ে থাকতে হবে। এমন করুণ চোখে শিবব্রত মেয়ের দিকে তাকালেন, নীলার মুখে কথা এলো না।
ছাদে কাপড় শুকোতে দিতে চলে গেল। ছাদের কার্নিস থেকে ঝুঁকলে গলির মোড় পর্যন্ত দেখা যায়। কাল রাত্রে বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আজও মেঘ কাটেনি। কিনুগোয়ালার পিচ গলে কাদা হয়ে গেছে। কলেজে যাবার বেলা হয়ে এলো, তবু নীলার নিচের স্যাঁতস্যাঁতে ঘরে নামতে ইচ্ছা করছে না। আহা, একটু হাওয়া গায়ে লাগুক, একটু চড়া রোদ। গলির মুখে গাড়ি থামিয়ে নামলেন অবিনাশ। মোটর ঢুকবে না, হাতে কোঁচা, পায়ে পামশু, হাতের মালপত্র সামলাবেন কি করে? এদিক ওদিক তাকালেন, বিব্রত গলায় ডাকলেন, কুলি। একটা ঝাঁকা মুটে এগিয়ে এলো। তার মাথায় মালপত্র তুলে দিয়ে অবিনাশ কতকটা নিশ্চিন্ত হলেন। রুমাল দিয়ে মুখ মুছলেন। তারপর গাড়ির দরজা বন্ধ করে রাস্তায় নামলেন। তারপরে কুলিকে পিছনে আসতে বলে হাতে কোঁচা নিয়ে সাবধানে পা টিপে টিপে এগোতে লাগলেন। আজ গায়ে কাশ্মীরি শাল জড়িয়ে এসেছেন অবিনাশ। 10 আঙুলে 6টা আংটি। নেহাত রোদ্দুর নেই আকাশে, নইলে 6টা আঙুলের জ্যোতি ঠিকরে পড়ত। এর মধ্যে আবার আছে মন্ত্রপুত আংটি 3টে, দুষ্প্রাপ্য পাথর। একটা লক্ষ্মীকে বেঁধে রেখেছে, আর একটা দীর্ঘায়ু দেবে বলে প্রতিশ্রুত। তৃতীয়টা এক অবধূতের কাছ থেকে পাওয়া, ওটাতে পুনর্যৌবনের আশ্বাস। পা পিছলে যেতে যেতে অবিনাশ সামলে নিলেন। যা কাদা, আর ভাঙা ডাস্টবিনের তলা দিয়ে জঞ্জাল চুইয়ে চুইয়ে নোংরা জল সমস্ত গলিময় ছড়িয়ে পড়েছে। সদ্য পালিশ করা ছিল পাম শুটা, পালিশ চুলোয় যাক, এখন কাদা শুকতলায় ঢুকে চপচপ করছে। যাক, ও বাড়ি গিয়ে পা ধুয়ে নিলেই চলবে। কোঁচাটা না হয় হাতে হাতে সামলানো গেল, কিন্তু কাদা ছিটকে ছিটকে কাছাটার অবস্থা কি হয়েছে ঘাড় ফিরিয়ে দেখবার সাহসও নেই। পথ ফুরিয়ে এলো। এই তো 6-এর ডি, 6-এর ইর পরে 6-এর এফ। ওই তো ছাদের কার্নিশে কে একটি মেয়ে ঝুঁকে আছে। আকাশে এত আলো নেই যে চোখ ঝলসে যাবে, তাই অবিনাশ চিনতে পারলেন নীলা, অমিতার ননদ, সেই যে কলেজে পড়া ভালো গান গাইতে পারা মেয়েটি। ওপরের দিকে তাকাতে তাকাতেই সদরের চৌকাট ডিঙোবেন বলে পা বাড়িয়েছিলেন অবিনাশ। হোঁচট খেলেন, একেবারে গড়িয়ে পড়লেন না। এক পাটি জুতো শুধু আলগা হয়ে ছিটকে পড়ল, কোঁচাটা হাত ফসকে কাদা মাখল খানিকটা, ঠিক যেখানে যত্ন করে গিলে করা ছিল। আর মুখটা হাঁ হয়ে যাওয়ায় বাঁধানো দাঁতের ওপরের পাটি আলগা হয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় নয়, কেননা অবিনাশ হাত বাড়িয়ে সেটাকে ধরে ফেললেন। তারপরে মুখটাকে হাঁ করে রেখেই সেটাকে মাড়িতে যথাস্থানে সেট করতেও কিছু সময় লাগল। ত্রস্ত চোখে অবিনাশ আরেকবার ওপরের দিকে তাকালেন। মেয়েটা তখন থেকে ঝুঁকে আছে কার্নিস থেকে, দেখে ফেলেনি তো? সেটা ভালো করে বোঝবার জন্যই অবিনাশ যেন খানিকক্ষণ তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে। মনে হলো মেয়েটা যেন হাসি চাপতে পেছন দিকে মুখ ফেরালো। বলা বাহুল্য, হাসিটা বিদ্রূপের। অমিতা সিঁড়ির মুখে দাঁড়িয়েছিল। মুটে ঝাঁকা নামাতেই খুশি খুশি মুখে বলল, এসব কি এনেছেন কাকাবাবু? ছাদ থেকে নেমে এসে নীলা অমিতার পেছনে দাঁড়িয়েছিল। সেদিকে আর চোখে তাকিয়ে অবিনাশবাবু কৃতার্থ গলায় বললেন, রেডিও মা, ব্যাটারি সেট। ওমা, তাই নাকি? অমিতা ছলছল করে উঠল যেন। আপনার এত কথাও মনে থাকে? সেই কবে কথা দিয়ে গিয়েছিলেন? কথা দিলে আমার নড়চড় হয় না মা, অবিনাশবাবু বললেন। আর একবার নীলার দিকে তাকাতে গিয়ে অজ্ঞাত সারেই একটা হাত নিজের থুতনির কাছে উঠে এলো। দাঁতের পাটি ঠিক আছে তো? নীলার চোখে চোখে তাকালেন। না, মুখের রেখায় কোনো বৈলক্ষণ্য নেই, চোখের স্বচ্ছ নীল মণিতে নেই কৌতুকের লেশও, কিন্তু মনে মনে হাসছে কিনা বুঝবেন কি করে? চশমাটা নতুন, পাওয়ারও ঢের, কিন্তু চোখ দুটো তো 48 বছরের পুরনো। 18-19 বছরের মেয়ের মনের খবর পড়া কি চালসে চোখের কর্ম? আরেকবার থুতনিতে হাত দিলেন অবিনাশ। ঠিকই আছে। দেবব্রতের সঙ্গে বিজনেস ঘটিত আলাপ দু কথায় সারা হলো। তারপর একটা বালিশ বুকের কাছে টেনে দেওয়ালে ঠেস দিয়ে অবিনাশ চোখ বুজে ফরমাস করলেন, গান শুনবো এবারে। দেবব্রত নীলাকে হাঁক ডাক করতে শুরু করল। নীলা ঘরে ঢুকল না।
দরজার বাইরে দাঁড়িয়েই বলল, আমার ক্লাস আছে। ক্লাস? কটায় ক্লাস? কিসের ক্লাস? একখানা তো মোটে গান, কতটুকুই বা সময় লাগবে? রেডিও তো এনেছেন, তাই শুনুন না। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অবিনাশ মুখটা বেশি ফাঁক করে হাসতে ভরসা পেলেন না। কি যে বলো, কিসে আর কিসে? রেডিও হাজার হলেও যন্তর, যন্তর কি আর আসল গলার মতো মিঠে লাগে? তাছাড়া যাই বলো, গাইছে একজন কোথায় কত দূরে, শুনছে আর একজন ৫-৭-৫০ মাইল দূরে বসে। চোখে দেখা নেই, কানে শোনাটুকু আছে, ওতে ঠিক জমে না, মনে সাড়া ওঠে না। ৯টা বেজে গেছে, স্টেশন তো এখন বন্ধ। অমিতা স্মরণ করিয়ে দিলে। গান অবশ্য গাইলে নীলা, গুণে একখানা। তদ্গত হয়ে শুনছিলেন অবিনাশ। নীলাকে উঠে দাঁড়াতে দেখে একটু কাশলেন। একটা কথা পারবেন সেই জন্য ইতস্তত। অমিতার দিকে তাকিয়ে বললেন, আমি খানচারেক পাস এনেছিলুম যে সিনেমার, আজ বিকেলের, তা তোদের কি সময় হবে? সত্যি কাকাবাবু, সত্যি? খুশিতে হিল্লোলিত হলো অমিতা। কি বই কাকাবাবু, ওহ কতদিন যে সিনেমা দেখি না। অবিনাশ একটা নাম বললেন, শুনে আরেকবার হিল্লোলিত হলো অমিতা। সিঁদুরের সন্ধ্যা ছবিটা? কতজনের কাছে যে প্রশংসা শুনেছি। আজকেই সন্ধ্যার ট্রিপ? আজকেই। হাতঘড়িটা দেখে নিয়ে অবিনাশ নীলার দিকে চাইলেন। তুমিও আসছো তো? না। না? কোঁচাটায় কাদা লেগেছে, নইলে অবিনাশ চট করে মুখের ঘাম মুছে নিতেন। দেবব্রত ভ্রু কুঞ্চিত করে বললেন, কেন? অধৈর্য গলায় নীলা বললে, বললুম না ক্লাস আছে। ক্লাস আছে? সে তো ৪টে-৪:৩০ অবধি। সন্ধ্যার সময় তুই করবি কি? অবিনাশ বললেন, তুমি বরং কলেজের গেটে থেকো, আমরা যাবার পথে তোমাকে তুলে নিয়ে যাব। না। নীলা আবার বললে, আমার সিনেমা ভালো লাগে না। অবিনাশ সঙ্গে সঙ্গে সায় দিলেন, সে তো লাগবেই না, লাগবেই না। বাংলা ছবি কি আবার একটা ছবি? তুমি কি ইংরেজি ছবি দেখো? বেশ, তবে একদিন ইংরেজি ছবিই দেখা যাবে। হেসে কতকটা গর্বের সুরে বললেন, আমি ইংরেজি ছবিরও পাশ পাই। সব সিনেমাতেই আমার কারবারে স্লাইড আছে কিনা, তবে একদিন পাস নিয়ে আসা যাবে, কি বলো? আসবেন তো, সে তখন দেখা যাবে। নীলা নির্বিকার গলায় বললে, তারপর চলে এলো সেখান থেকে। অমিতা বলে উঠল, তাহলে আজ বিকেলে কাকাবাবু? অবিনাশ ঘড়ির দিকে তাকিয়ে বললেন, বড্ড বেলা হয়ে গেল, আজ অফিস যেতে দেরি হবে। কতক্ষণে সব চুকিয়ে ছাড়া পাবো কে জানে। হাই তোলা ক্লান্ত কণ্ঠে অবিনাশ বললেন, দেখি যদি পারি আসব। ওদিকে দেবব্রত নীলার কাছে গিয়ে তর্জন শুরু করেছে, তোর কি একটুও ভদ্রতা বোধ নেই নীলি? নীলা খেতে বসেছিল, গ্রাসটা হাতে রেখেই বললে, কেন দাদা, কি করলুম? কি করলি নে বল। কাকাবাবু আমাদের ভালোর জন্য এত করছেন, এক কথা একটা রেডিও এনে দিলেন, আর তাকে কিনা তুই বারবার অপমান করলি। গান গাইতে না, সিনেমায় যেতে না। জল খেয়ে গলার গ্রাসটাকে ভেজাতে নীলা হাসল। তাই তো দাদা, ভারী অন্যায় হয়ে গেছে। এবারে তোমার কাকাবাবু এলে প্রথমে গলায় আঁচল জড়িয়ে ওর কাছে মাপ চেয়ে নেব, তারপরও ওর হাত ধরে গটগট করে সিনেমা থিয়েটার দেখতে বেরিয়ে যাব। কেমন হলো তো? দেবব্রত চোখের দৃষ্টিতে আগুন থাকলে নীলা ছাই হয়ে যেত। অনেকক্ষণ একভাবে অপলক চেয়ে থেকে দেবব্রত বললে, তোর সবটাতেই ঠাট্টা। কাকাবাবু আর এ বাড়িতে এলে তো? আসবেন দাদা, আসবেন। নীলা বললে, রাগ করেই থাকেন যদি, তবে অন্তত ওর রেডিও ফেরত নিতে আসবেন। তুমি এবারে যাও তো, মেয়েদের খাবার সময় সামনে দাঁড়িয়ে থাকতে নেই। দেখা গেল নীলার কথাই ঠিক। ঠিক দুদিন যেতে না যেতেই একদিন সকালে জন কয়েক রাজমিস্ত্রি চুন, বাঁশ ইত্যাদি নিয়ে হাজির। কি ব্যাপার? না ওপরের দুখানা ঘর চুনকাম করতে হবে। কে পাঠিয়েছেন? না অবিনাশবাবু। দেবব্রত হাসতে হাসতে নীলাকে বললে, দেখলি তো, কাকাবাবুর সব রাগ এরই মধ্যে জল হয়ে গেছে। নীলাও মুচকি হাসল। সব রাগ চুন হয়ে গেছে বলো? দেবব্রত বুঝলে বোনের এটা রাগ নয়, রসিকতা। সেও হাসল।
কাকাবাবু বড় আত্মভোলা মানুষ, তুই দেখিস। অবিনাশ অবশ্য তারপরেও দিন সাথে কেলেন না। শেষ পর্যন্ত দেবব্রত একদিন দুপুরে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে স্ত্রীকে নিয়ে বেরুল। জানা দরকার কাকাবাবু আসছেন না কেন, জানা দরকার এখনো ওর মনে অভিমানের কাঁটা ফুটে আছে কিনা, আর সবচেয়ে বেশি দরকার বিজনেস সম্পর্কিত ব্যাপারটার একটা বোঝাপড়া। কলেজে ছুটি ছিল, দুপুরটা নীলা পড়ে পড়ে ঘুমিয়ে কাটাবে ভেবেছিল। হঠাৎ অবিনাশকে দেখে বিস্মিত হয়ে গেল। আজকের পোশাকটা কিছু অদ্ভুত অবিনাশের। একটা গরম কাপড়ের আজানু কোট পরেছেন, পায়ে মোজা, গলায় কমফর্টার, চোখ ফোলা ফোলা, ঈষৎ রক্তিম। এসে অবধি অবিনাশ কেবল কাশছেন, কথা বলতে পারছেন না। রুমালে বার কয়েক নাক ছাড়ছেন। বললেন, অমিতা কই, দেবু কই? বারে, আপনি জানেন না? ওরা আজ 9টা-10টার সময় আপনারই ওখানে গেল যে। রুমাল নাকের সম্মুখে এনে অবিনাশ সবে হাঁচতে যাচ্ছিলেন, কিন্তু ওর হাঁচি বন্ধ হয়ে গেল। বলো কি, আমার ওখানে? আপনার সঙ্গে দেখা হয়নি? না তো, আমি আজ খুব সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কতকগুলো জরুরি কাজ ছিল কিনা। কিন্তু এ তো ভারী মুশকিল হলো নীলা, আমি ওদের দুজনের জন্য 2খানা পাস এনেছিলাম যে। 2খানা পাস মোটে? কৌতুকে উজ্জ্বল হলো নীলার মুখ। 2খানা কেন? তুমি তো আর যেতে না। গলাটা সর্দিতে ভারী, অবিনাশের কথাগুলো অভিমানের মতো শোনালো। নীলা চট করে মনে মনে কি ভেবে নিয়ে বললে, কি ছবি শুনি? অবিনাশ একটা সাহেব পাড়ার ছবিঘরের নাম করলেন। 2 সপ্তাহ ধরে সেখানে একটা নাম করা ছবি চলছে। অবিনাশ বললেন, সেদিন ওরা দুজনে তো যেতেই চেয়েছিল, অথচ যাওয়া হলো না। আজ তাই নিয়ে এলাম খান 2 পাস। চাক, কি আর হবে, নষ্ট হবে এই তো। নীলা বললে, নষ্ট হবে কি বলছেন? চলুন না, আমরা যাই। কানের অর্ধেক কমফর্টারে ঢাকা ছিল। অবিনাশের সন্দেহ হলো ভুল শুনলেন। কি বললে, তুমি যাবে? যাব বই কি। নীলা হাসল। আপনি এই শরীর নিয়ে কষ্ট করে এসেছেন, পাস 2টো নষ্ট করা কি ঠিক হবে? শরীরের কথায় অবিনাশ নিজের পোশাকের দিকে তাকালেন। সত্যি আজকের মতো অবিন্যস্ত তাকে কখনো দেখা যায়নি। বয়সের দোষই এই, এমনিতে একরকম চলে যায়, কিন্তু বর্ষা আর শীতে বড় কাবু করে ফেলে। নইলে আজও তিনি যত্ন করেই কলপ দিয়েছিলেন, গোঁফের অগ্রভাগ সূক্ষ্ম করেই ছাঁটা। তবু ঠিক স্বস্তি হচ্ছে না। মনে হচ্ছে কানের পাতার ওপর যে পাকা চুলটা ছিল সেটা মনের ভুলে রয়েই গেছে। নাসারন্ধ্রের ভেতর থেকে কাঁচা পাকা যে চুলটা মাঝে মাঝে উঁকি দেয় সেটাও। ঘড়ির দিকে চেয়ে বললেন, যাবে? চলো তাহলে, আর বেশি সময় তো নেই, ম্যাটিনি। এখনো অনেক সময় আছে। নীলা সহজ ভঙ্গিতে বললে, দাঁড়ান, আপনাকে 1 পেয়ালা চা করে দিই। আদা দিয়ে যত্ন করে 1 পেয়ালা চা তৈরি করে অবিনাশকে দিলে। অবিনাশ গোঁফ না ভিজিয়ে চুমুক দিতে চেষ্টা করতে লাগলেন। নীলা সেই ফুরসতে তৈরি হতে গেল। মা ঘুমোচ্ছিলেন, ডেকে তুলে বলল, আমি একটু বেরুচ্ছি মা। নিভাননী চোখ মেলে বললেন, কোথায়, কলেজে? না, এমনি একটু সিনেমায়। কার সঙ্গে, কোথায় ভেঙে বললে না। অবিনাশকে এসে বললে, চলুন। অবিনাশ বললেন, সে কি, তুমি এই পোশাকে যাবে? একটা গরম স্কার্ফ পর্যন্ত নেই, ঠান্ডা লাগবে না? হালকা গলায় নীলা হাসল। স্কার্ফ পাবো কোথায় যে নেব? এত কথায় কথায় আমার ঠান্ডা লাগে না, চলুন। পাতলা শাড়িটাই শোভনভাবে জড়িয়ে একটি মেয়ে গর্বিতভাবে পা ফেলে যাচ্ছে। ওর পাশে পাশে হাঁটতে অবিনাশের নিজেকে আরো জবুথবু স্থবির মনে হলো। বাইরে আরো কনকনে হাওয়া, শরীরটাকে আরো ভালো করে ঢেকে ঢুকে নিলেন অবিনাশ। গলি ফুরলে তাড়াতাড়ি মোটরে ঢুকতে পেলে বাঁচেন। কলেজের মেয়েদের মুখে নাম ডাক শুনে ভেবেছিল খুব সিরিয়াস গোছের মনস্তত্ত্বমূলক কোনো ছবি হবে। সে দেখল তা নয়, অত্যন্ত হালকা ছবি। আবেদনটা মুখ্যত চমকপ্রদ দৃশ্যপটের এবং কয়েকটি মধ্যবয়সী স্বাস্থ্য কঠিন মেয়ের অঙ্গ সৌষ্ঠবের। প্রতিটি ফুট জুড়ে উত্তেজনা, সস্তা কিন্তু তীব্র। উপরি হিসেবে আছে অন্তরিক্ষে বিমানযুদ্ধ,
স্থলে রেল দুর্ঘটনা, জলে কয়েকটি তরুণীর লীলায়িত ভুজভঙ্গিমা। অন্ধকার প্রেক্ষাগৃহ মাঝে মাঝে দর্শকদের উচ্চ হাসিতে কেঁপে উঠছে। সবাই হাসলে অবিনাশও হাসছেন, মাঝে মাঝে উত্তেজনার আতিশয্যে হাততালিও দিচ্ছেন। কিন্তু শেষের দিকে একটা দৃশ্যে একটু বাড়াবাড়ি করে ফেললেন। সুন্দরী অভিনেত্রী ক্লারা ডেভিস সাগর জলে স্নান সেরে সবে সজল এলো চুলে তীরে উঠে এসেছে। মর্মর শুভ্র দেহ, রঞ্জিত নখাগ্রে সূর্যকিরণ ঠিকরে পড়ছে। অল্প অল্প জলকণা তখনও লেগে আছে চোখের পল্লবে, পেশি পেলব বাহুমূলে, অনিন্দ ভঙ্গিম গ্রীবায়। সংক্ষিপ্ততম বাসটুকুও পরিত্যাগ করবে বলে হাত বাড়িয়েছে। ছবিতে শুধু ইঙ্গিত মাত্রই ছিল। অবিনাশের তখন ক্ষিপ্ত হতেই বাকি। হঠাৎ পাশের সিটের হাতলটা শক্ত মুঠিতে ধরে নীলার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, কেমন লাগছে? নীলার ওপাশে আবার একজন ফিরিঙ্গি ছোকরা। সরে বসবার উপায় নেই, তবু যতটা পারল নিজেকে গুটিয়ে নিলে। তারপর যতক্ষণ বই চলল, অবিনাশ সমানে সবার সঙ্গে তারিফ করতে লাগলেন। গানের সময় হাতুলের ওপর তাল দিলেন, নাচের সময় পাম্পশু দিয়েই সিমেন্টের মেঝে ঠুকলেন পা। সেদিন নীলা মনে মনে নিজের সঙ্গে একটা আপোষ করে নিলে। এই নখদন্তহীন স্তিমিত পৌরুষ ধ্বনির সঙ্গে অসৎ ব্যবহার করে লাভ কি? কোনো ক্ষতি তো করতে পারবে না। দু একখানা গান শুনবে, সিনেমায় নিয়ে আসতে পারলে কৃতার্থ হয়ে যাবে। শরীর খারাপের ছুতো করে মাঝে মাঝে এসে আদা মেশানো চা খেতে চাইবে, তার বেশি কি? বাসায় ফেরবার পথে অবিনাশ বললে, তুমি ইংরেজি গান জানো না? অর্থাৎ তখনও ওর চেতনায় প্রেক্ষাগৃহের সুরভি ভুরভুর। বাংলাই ভালো জানি নে, নীলা বললে, শিখতে পেলাম কই? গানের স্কুলে ভর্তি হলেই পারো। গানের স্কুল? আমার কলেজের মাইনে 2 মাস বাকি পড়েছে জানেন? পড়েছে নাকি? অপ্রতিভ হয়ে অবিনাশ পকেট হাতড়াতে লাগলেন, যেন এখুনি নীলার 2 মাসের মাইনেটা দিয়ে দেবেন। তারপর হঠাৎ জোর গলায় বলে উঠলেন, তুমি গানের স্কুলে ভর্তি হয়ে যাও, আর কিছুর জন্যে তোমাকে ভাবতে হবে না। সত্যি বলছেন? নীলার চোখের মনি চিকচিক করে উঠল। তোমার গলা আছে, সুর জ্ঞানও আছে, শুধু গানের সায়েন্সটা তুমি 2 দিনে শিখে নেবে। তারপর রেডিও রেকর্ড, তুমি কিছু ভেবো না, আমি আছি, সব ঠিক করে দেব। আগে হলে নীলা চটে যেত, শুনিয়ে দিত ঝাঁঝালো 2-4 কথা। কিন্তু ওর মেজাজ ভালো আছে, যেন মজার খেলা পেয়ে গেছে একটা। বললে, তাহলে এ মাস থেকেই ভর্তি হয়ে যাই, কি বলেন? চাকার নিচে পলাতক পিচের পথের দিকে তাকিয়ে নীলা নিজের মনেই হাসল। দেখাই যাক না। ভাবল, জিজ্ঞাসা করে অমিতার মতো দুস্থ ভাইজি আর কজন আছে অবিনাশের? তাদের কলেজে পড়া ননদ আছে কিনা নীলার মতো? উপরে না উঠে নীলা সেদিন প্রথমে গেল শান্তিদের ঘরে। শান্তি আর ইন্দ্রজিৎ বাঘবন্দি খেলছিল। শান্তি বললে, এসো ভাই, কোথায় গিয়েছিলে? সিনেমায়। তক্তপোষের একপাশে ধূপ করে বসে হাত পাখায় হাওয়া খেতে খেতে নীলা জবাব দিলে। ইন্দ্রজিৎ বললে, আপনাকে আসবার সময় আমি দেখেছি, মোটরে যাচ্ছিলেন না? সঙ্গে একজন বুড়ো মতন ভদ্রলোক ছিলেন। কে ভাই? শান্তি শুধলে। নীলা বললে, বৌদির কাকা। আমার ভারী অদ্ভুত লাগছিল ভদ্রলোককে। ইন্দ্রজিৎ বললে, ভদ্রলোক শীতের ভয় একেবারে জড়সড়, পারলে বুঝি লেপ মুড়ি দিয়ে বেরুতেন। তার পাশে আপনি, একেবারে স্বচ্ছন্দ, উদ্ধত, নিঃশঙ্ক। শান্তি বললে, তারপর কি ছবি দেখলে ভাই, বলো, গল্পটাও বলে দাও। 2-4 কথা বলতে না বলতেই শান্তি উঠে দাঁড়ালো। আমরাও যাব ছবিটা দেখতে। খেলাটা শেষ হোক, ইন্দ্রজিৎ আপত্তি করল। এক টানে ঘুটিগুলো এলোমেলো করে দিয়ে শান্তি বললে, আর খেলে না, আপনি তো হেরে গেছেন, আমাকে আর বন্দি করতে পারলেন কই? ইন্দ্রজিৎ বাবু বুঝি ছাগল হয়েছিলেন? আবার কি হবে ও? শান্তি হাসতে হাসতে বললে। আর আপনি বাঘ? বাঘ নয়, বাঘিনী বলো। চলুন কবিবর। আর সময় কোথায় আজ সিনেমার? ইন্দ্রজিৎ বললে, 7টা তো বেজে গেছে। কেন, রাত্রিরের শো নেই? মনিদা এখনো বাসায় আসেননি। এর মধ্যে এসে পড়বেন,
না এলেও ওর কাছে চাবি আছে, তালা খুলে ঢুকতে পারবেন। একটা চিঠি না হয় লিখে যাব। আপনি উঠুন তো। অনেক ওজোর আপত্তি শুনেছি, বরং এখনই গিয়ে টিকিট কিনে আনুন। এর পরে গেলে আর পাবেন না। শান্তির চোখের দিকে তাকিয়ে ইন্দ্রজিৎ আর আপত্তি করতে ভরসা পেলে না। তাড়াতাড়ি স্যান্ডেল জোড়া কোনো ক্রমে পায়ে গলিয়ে বেরিয়ে পড়ল। দোতলায় উঠে নীলা দেখল বৌদি এসেছেন। কোথায় গিয়েছিলে ভাই? সে কথার জবাব না দিয়ে নীলা বললে, তোমরা কোথায় গিয়েছিলে তাই বলো। সিনেমায়। সিনেমায়? সঙ্গে সঙ্গে নীলা প্রতিধ্বনি করে উঠল, কাকাবাবু যে পাস দিলেন, সেই সিঁদুর সন্ধ্যা ছবিটারই। কি ভালো যে হয়েছে ঠাকুরজি, কি বলবো। আমি তো সারাক্ষণ কেঁদেছি, আর তোমার দাদা পাশে বসে আমাকে ধমকেছেন। নীলার মাথায় কেমন দুষ্টুমি খেলে গেল। জিজ্ঞাসা করলে, তোমার কাকাবাবু যাননি? কোথায় আর যেতে পারলেন? যাবেন বলে সব ঠিকঠাক, এমন সময় অফিস থেকে জরুরি ফোন এলো, গাড়ি নিয়ে ছুটতে হলো হুগলি। হুগলি? তখনই হুগলি গেলেন বুঝি? হাসি চাপতে নীলাকে রীতিমতো বেগ পেতে হচ্ছিল। তখনই? খেয়ে উঠে জিরোতে পারলেন না পর্যন্ত? ভালো কথা ঠাকুরজি, আসছে মাস থেকে তোমার দাদা তো কাকার ওখানেই কাজ করবেন। আজ কথাবার্তা মোটামুটি ঠিক হয়ে গেল। তোমার দাদা কালকেই এখানকার অফিসে নোটিশ দিয়ে দেবেন। ভালো হলো না? খুব ভালো। নীলা আর একটু উচ্ছ্বসিত হয়ে উঠবে বোধহয় আশা করেছিল অমিতা। একটু ক্ষুণ্ণ হয়েই যেন জোর দিয়ে বলল, ভালোই তো। সেধে এমন সুযোগ কেউ কাউকে দেয় নাকি? অমন মন ভোলা মানুষ, তাই। নইলে আমরা তো মনে করেছিলাম কত কিছু না জানি মনে করে বসে আছেন। কিচ্ছু না, স্লেট যেন ধুয়ে মুছে গেছে। আমাকে শুধু হেসে বললেন, তোর ননদ ছেলে মানুষ অমি, তাই কলেজে পড়ে, একটু তেজি। ওর কথায় মনে কিছু করব, আমাকেও কি ছেলে মানুষ পেলি? ওদিকে তখনও পথে পথে ঘুরছে ইন্দ্রজিৎ। বাড়তি নেই গলিটাকেই চক্কর দেওয়া গেল। পার্কে ঘাস নেই, বেঞ্চে ধুলো কাদা ভাত, বসবার উপায় নেই। মাঝে মাঝে পকেটে হাত দিচ্ছে, খালি পকেট। দু একটা বিড়ি শুধু উঠে আসছে। এ কি পরীক্ষায় তাকে আজ ফেলেছেন শান্তি বৌদি। সিনেমায় যেতে তারই কি অসাধ। কিন্তু মাসের শেষ, মেসের শেষ পাইটি অবধি হিসেব করে নিয়েছে। পকেটে কিচ্ছু নেই। কলেজের মাইনে বাকি ফেলে ডাইং ক্লিনিং থেকে কাপড় কাচানো চলেছে। অন্তত ভদ্র হয়ে বেরোনো চাইতো। 7:30 বাজল। আর অপেক্ষা করা চলে না। এরপরে কিনুগোয়ালার গলির 6F বাড়িটার একতলার দরজা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে ইন্দ্রজিতের কাছে। শান্তি বৌদিকে সব কথা খুলে বললে কেমন হয়? শেষ পর্যন্ত ভীরু ভীরু পায়ে ইন্দ্রজিৎ আবার গলিতে ঢুকল। জিমনাস্টিকের আখড়া, তারপরেই একটা গ্যাসের আলোর পাশে দোকান। ইন্দ্রজিৎ সাইনবোর্ডটা পড়ল, প্যারিস জুয়েলারি। টিমটিমে আলোয় একটা লোক গভীর মনোসন্নিবেশ করে কাজ করছে। কি ভেবে ইন্দ্রজিৎ দোকানের সিঁড়িতে পা দিলে। আসুন আসুন। উঠে দাঁড়িয়েছে প্রমথ পোদ্দার। কি চাই? চট করে বুক পকেটে হাত দিয়ে ইন্দ্রজিৎ কলমটা বার করে পোদ্দারের সামনে ধরল। অনেক কেশে অনেক সংকোচের বাধা ঠেলে এক নিঃশ্বাসে বলে উঠল, এটা বাঁধা রেখে কিছু টাকা দিতে পারেন? দেখি। কলমটা হাতে নিয়ে আলোর সামনে গিয়ে পরীক্ষা করতে লাগলো প্রমথ। বোঝা গেল না মুখ টিপে হাসছে কিনা। তারপর গম্ভীর গলায় বললে, দামি কলমই তো মনে হচ্ছে। দেবেন তাহলে টাকা? অসহ্য আশায় ইন্দ্রজিতের গলা কেঁপে গেল। বেশি নয়, এই গোটা। না। কলমটা ইন্দ্রজিতের হাতে ফিরিয়ে দিয়ে প্রমথ বললে, না, এটা সোনার উপর দোকান মশাই, কলম টলম আমরা বাঁধা রাখি না। এক ফোঁয়ে যেন নিভে গেল ইন্দ্রজিৎ। একটু পেছনে সরে দরজাটার কবাটে হাত রাখল। কলম বাঁধা রাখেন না? না মশাই, এসবের বাজার আলাদা। আমাদের কাজ শুধু সোনা নিয়ে, চাঁদি নিয়ে। এক মুহূর্তে কি ভাবল ইন্দ্রজিৎ। তারপর এক টানে অনামিকা থেকে আংটি খুলে প্রমথর হাতে তুলে দিল। তবে এইটে নিন, বাঁধা টাধা নয়, কিনেই নিন আপনি। আবার আলোর নিচে গিয়ে বসল প্রমথ। ধীরে সুস্থে নিকষ পাথরে গোটাকতক দাগ কেটে বললে, খাঁটি মনে হচ্ছে, তাই এটা বেচবেন? ওদিকে অসহিষ্ণু হয়ে মেজে পা ঘষতে শুরু করেছিল ইন্দ্রজিৎ। বেচব,
কত হবে তাড়াতাড়ি বলে দিন। দাঁড়ান মশাই, এসব কাজ কি অত তাড়াতাড়ি হয়? ছোট ছোট ওজনের যন্ত্রপাতি বের করল প্রমথ। রূপোর সিকি, আধুলি, দুয়ানি, রতি, আংটি চড়ায় পেতলের পাল্লায়, আবার নামায়। নানান রকম হিসেব করে মনে মনে বিড়বিড় করে বললে, 4 আনা 2 রতি সোনা আছে। আজ সোনার দাম হলো গে, আমার তাহলে পড়ল গে। সে জটিল অঙ্ক ইন্দ্রজিতের মাথায় ঢোকার কথা নয়। টাকাটা হাতে নিয়ে সে ছুটতে পারলে বাঁচে। বললে, দিন তাহলে, আংটিটার প্যাটার্ন বড় সেকেলে হয়ে গেছে, তাই বেচে দিচ্ছি। ইন্দ্রজিৎ বেরিয়ে যেতে দরজাটা ভেজিয়ে দিয়ে আবার আলোর সম্মুখে বসল প্রমথ। আংটিটা নাড়াচাড়া করল বার কয়েক, হাসল মনে মনে। ইন্দ্রজিৎকে সে চিনতে পেরেছে। ওই ছোকরাই না 6F বাড়িটায় আনাগোনা করে। সেদিন ও বাড়ির বউটাকে নিয়ে ভিজতে ভিজতে অনেক রাতে বাড়ি ফিরেছিল, এই না? অনেক দেখেছে প্রমথ, অনেক দেখবে। প্যাটার্নটা পুরনো হয়ে গেছে, তাই বেচতে এসেছি। প্রমথ বাক্সটায় আংটিটা তুলে রাখতে রাখতে ভাবলে, এসব ফাঁকা পকেটের চালিয়াতি সে কত শুনেছে। মরে গেলেও বলবে না টাকার টানাটানি, তাই এসেছি। প্যাটার্ন পুরনো হয়ে গেছে। আরে কার চোখে ধুলো দিবি তুই? পুরনো হয়ে গেছে তো নতুন করে তৈরি কর, আর একটু সোনা দে, খাসা জিনিস হবে। বিক্রি করতে আসিস কেন? আজ এ পর্যন্তই। উপন্যাসের 3য় পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।